পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি, এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের বিখ্যাত গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটলের ধারণা অনুযায়ী আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত সেই প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করব। অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্সে আদর্শ রাষ্ট্র বিষয়ে নির্দিষ্ট কোনো বক্তব্য দিয়েছিলেন কিনা সে নিয়ে আজও বিতর্ক রয়েছে। তবে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে অ্যারিস্টটল তার আদর্শ রাষ্ট্রের যে ধারণাটি তৈরি করেছিলেন, সেখানে রাষ্ট্রীয় জীবনের কতগুলি শর্তের উল্লেখ পাওয়া যায়। মানুষের জীবন এক সুন্দর মঙ্গলময় এবং সুখ, এগুলো নির্ভর করে থাকে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার উপর। আর অ্যারিস্টটল এই ধারণায় বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন আদর্শ রাষ্ট্র হলো এমন এক রাষ্ট্র যেখানে আদর্শ গুণ বিশিষ্ট মানুষের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত থাকবে। মূলত অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্রের ধারণাটি সদ্গুণের উপর প্রতিষ্ঠিত ছিল। তিনি মনে করতেন যে যখন কোনো অসাধারণ গুণসম্পন্ন সদ্গুণ সম্পন্ন মানুষের মধ্যে ঈশ্বরস্বরূপ ব্যক্তি পরম কল্যাণের উদ্দেশ্যে সকলকে পরিচালিত করে থাকেন, তখন সেই ব্যক্তির হাতে প্রতিষ্ঠিত চরম রাজতন্ত্রই আদর্শ রাষ্ট্রের পরিচয় বহন করে। তবে বাস্তবে এমন ধরনের অতি মানবিক ব্যক্তির সন্ধান পাওয়া কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। অ্যারিস্টটল বিশুদ্ধ অভিজাততন্ত্রের কথা উল্লেখ করে দেখিয়েছিলেন যে এমন ধরনের অভিজাততন্ত্র সততা, আদর্শ ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, এখানে রাষ্ট্রটি কাঠামোগত দিক থেকে হবে গণতান্ত্রিক, কিন্তু চারিত্রিক দিক থেকে হবে অভিজাততান্ত্রিক। তবে অ্যারিস্টটল এই অভিজাততান্ত্রিক শাসনেও জনগণের স্বার্থ কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, গোল্ডেন মিন এই সদ্গুণটি চরম হঠকারিতা ও চরম ভীরুতার এক মধ্যবর্তী পর্যায়ে অবস্থান করে। অর্থাৎ গোল্ডেন মিন এই শব্দবন্ধটির বাংলা অর্থ সুবর্ণ মধ্যক। তাই যেই রাষ্ট্র এই দুই চরম অবস্থাকে বর্জন করে এদের মধ্যবর্তী সৎ সাহস এবং নৈতিকতার আদর্শ বজায় রাখতে চেষ্টা করে, সেই হয় আদর্শ রাষ্ট্র। তবে এই ক্ষেত্রে পলিটি অর্থাৎ মিশ্র শাসন ব্যবস্থায় অ্যারিস্টটলের কাছে আদর্শ রাষ্ট্রের পরিচয় বহন করত। বিশিষ্ট দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটল আরো মনে করতেন যে আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা মাঝারি মানের হওয়াই উচিত। অধিক জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রই যে শ্রেষ্ঠত্ব লাভ করবে এমনটা নয়। আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা এমন হতে হবে যাতে তারা আলাপ আলোচনা করে প্রকৃত গুণী ব্যক্তিকে শাসক হিসেবে নিযুক্ত করতে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে। জনগণের গুণগুলিকে আদর্শ রাষ্ট্রের অপর এক গুরুত্বপূর্ণ উপাদান বলে রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটল মত প্রকাশ করেছেন। আদর্শ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যাতে ইউরোপীয়দের মতো তেজস্বিতা এবং সাহস ও এশীয়বাসীদের মতো বৌদ্ধিক চেতনা, এই উভয় গুণের বিকাশ ঘটে থাকে, তার জন্য আদর্শ রাষ্ট্রের আইন প্রণেতাগণ বিশেষ নজর রাখবেন। সীমিত বা মাঝারি আয়তনের ভূখণ্ড আদর্শ রাষ্ট্রের অন্যতম শর্ত বলে অ্যারিস্টটল মনে করতেন। রাষ্ট্র বৃহৎ আকারের হলে
তা সুশাসন করা যেরকম অসম্ভব, তেমন ভাবেই ক্ষুদ্র হলেও রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না। তাই নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, পরিমিত জীবনযাপন সহ নানা দিকের বিচারে রাষ্ট্রের আকার মাঝারি বা সীমিত হওয়াই বাঞ্ছনীয় বলে অ্যারিস্টটল মনে করতেন। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হিসেবে তিনি সেই সকল নাগরিকদের বেছে নিয়েছিলেন যারা রাষ্ট্রের কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। আদর্শ রাষ্ট্রের প্রধান সম্পদই হলো আদর্শ নাগরিক। কারা সেই ক্ষেত্রে নাগরিক এবং কারা নাগরিক নয়, এই বিষয়টার বিশ্লেষণ করতে গিয়ে অ্যারিস্টটল বলেছিলেন যে শিশু, বৃদ্ধ, মহিলারা নাগরিক বলে বিবেচিত নন। এমনকি কৃষক এবং কারিগরদের কোনো নাগরিক অধিকার থাকবে না। তার মতে ন্যায় প্রশাসনে অংশগ্রহণকারী প্রশাসনিক পদাধিকারী ব্যক্তি হবেন নাগরিক। এক সার্বজনীন ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্রের অপর এক গুরুত্বপূর্ণ শর্ত বলে বিবেচিত হতো। অ্যারিস্টটলের মতে আদর্শ রাষ্ট্রে একটি সুদৃঢ় প্রশাসনিক কাঠামো থাকা উচিত। এই ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কথা তিনি উল্লেখ করেছিলেন। সেগুলি হলো জনপ্রিয় আইনসভা, ম্যাজিস্ট্রেট সংস্থা এবং বিচার বিভাগ। এক আদর্শ ও ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠনের প্রধান পথই হলো আদর্শ শিক্ষা ব্যবস্থার প্রচলন করা। একথা রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটল মনে করতেন। আদর্শ শিক্ষায় শাসককে পরম মঙ্গল প্রতিষ্ঠার লক্ষ্যে অনুপ্রাণিত করতে, নাগরিককে সুপথে পরিচালনা করতে এবং সর্বোপরি এক সুখময় কল্যাণকর জীবনযাপনে সাহায্য করে থাকে। অ্যারিস্টটল তার শিক্ষা ব্যবস্থায় জন্মের পর প্রথম 5 বছর এবং তারপর 7 থেকে 14 বছর এবং 14 থেকে 21 বছর বয়সীদের জন্য পৃথক পাঠ্যক্রমের বর্ণনা দিয়েছিলেন। অর্থাৎ তার মতে শিক্ষা ব্যবস্থা হবে জন্মের পর প্রথম 5 বছর ও তারপর, দ্বিতীয় পর্যায়ে 7 থেকে 14 বছর এবং তৃতীয় পর্যায়ে 14 থেকে 21 বছর পর্যন্ত। অ্যারিস্টটলের এই আদর্শ রাষ্ট্রের ধারণা অনেকটাই ছিল কাল্পনিক। তিনি আদর্শ রাষ্ট্রের নাগরিকদের সুশিক্ষিত করার জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রচলনের কথা বলেছিলেন তা বাস্তবে প্রয়োগ করা ছিল খুবই জটিল। তার আদর্শ রাষ্ট্র হলো মাঝারি জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র, কিন্তু বর্তমানে অধিক জনসংখ্যা বিশিষ্ট গণতান্ত্রিক রাষ্ট্রেই লক্ষ্য করা যায় অধিকাংশ রাষ্ট্রই এখন হয়ে গেছে জাতীয় রাষ্ট্র। তাই অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তায় আধুনিক রাষ্ট্রের জনসংখ্যা বিষয়ক ধারণা অনুপস্থিত বলে অনেক সমালোচক মনে করে থাকেন। তার আদর্শ রাষ্ট্রে অসম সমাজ ব্যবস্থার কল্পনা তিনি করেছিলেন। অ্যারিস্টটল সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নাগরিক অধিকার প্রদানের পক্ষপাতী ছিলেন না, অর্থাৎ তিনি নাগরিক অধিকার প্রদানের সমর্থন করতেন না। তার মতে শুধুমাত্র পুরোহিত, উপদেষ্টা, বিচারক এবং যোদ্ধা শ্রেণীদেরকে নাগরিক অধিকার প্রদানের পক্ষপাতী তিনি ছিলেন। রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটল এক ন্যায় নির্ভর আদর্শ রাষ্ট্রের কথা বললেও কৃতদাস প্রথায় ন্যায় নির্মিত প্রথাকেও তিনি সমর্থন করেছিলেন। আর তার এই সমর্থন প্রথা ব্যাপারটি অনেকটাই ইতিহাসে সমালোচিত হয়ে আছে। তাই অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্র সম্পর্কে যে তত্ত্ব তিনি দিয়েছিলেন সেখানে কিছু সীমাবদ্ধতা থেকেই যায়, কিন্তু তিনি এমন কিছু বক্তব্য সেখানে উপস্থাপিত করেছিলেন যেগুলো সর্বকালের ব্যবহারের জন্য উপযোগী ছিল। আর তাই তার এই আদর্শ রাষ্ট্রের ধারণাকে আজও সকলে বিশেষ সমাদর করে থাকে। আজকে আমি তোমাদের এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এই প্রশ্নটা ভালো করে তৈরি করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।